আসসালামু আলাইকুম। আজ একটা আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই এটা শুধু ভিডিওই না, একটা প্রশ্ন। এই প্রশ্ন আপনাদের কাছে আমি খুঁজতে চাই। প্রশ্নটা হচ্ছে যে দেশ আগে না এদেশের রাজনৈতিক দল আগে? আমরা কোনটাকে বেছে নেব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আমি শিক্ষক মানুষ হিসাবে আপনাদের সাথে একটা গল্প করি। গল্পের বা কথার সব কিছু তো একবারে মনে থাকে না। আমি কখনো কখনো কিছু কথা টুকিয়ে রাখি, সেখান থেকে আপনাদেরকে বলি, আপনারা শুনুন এবং এটা বিচার করুন, বিবেচনা করুন, তারপরে সিদ্ধান্ত নিন। আমি বলতে চাচ্ছি হলো যে গল্পটি এভাবে শুরু করি। এক শিষ্য তার পেটের ব্যথা নিরাময়ের জন্য গুরুর শরণাপন্ন হয়েছে। গুরু পরামর্শ দিলেন, তোমাকে 1001টা পরিবার থেকে চাল সংগ্রহ করে 1 বছর ধরে ভাত রান্না করে খেতে হবে। গুরুর আদেশ শিরোধার্য। পেটের ব্যামো তো আগে নিরাময় হোক, তারপর বাকিটা হবে। কাঁধে ঝোলা নিয়ে শিষ্যের চাল সংগ্রহ ও ভাত রান্না করে খাওয়া শুরু হয়ে গেল। 3 বছরেও রোগ ভালো হলো না। শিষ্য ইতিমধ্যেই ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হয়ে গেছে। গ্রামের সবাই তাকে এখন ভিক্ষুক বলে ডাকে। তারও মনে কষ্ট লাগে, কিন্তু সে অভ্যস্ত হয়ে গেছে। পেশাটাও বেশ ভালো, সেলেই পাওয়া যায় চাল। আমাদের গ্রামে আবু বক্কা বয়াতি নামে এক ভদ্রলোক ছিলেন। তিনি গান গেতেন। আমি তাকে বক্কা ভাই বলে ডাকতাম। তিনি এভাবে এই গানটা গেতেন। আমি তার মতো করে একটু গাওয়ার চেষ্টা করি, দেখুন, আপনারা শুনে দেখুন। তিনি বলতেন, তিনি গেইতেন এভাবে, গুরু গুরু বলে ডাকি গুরু রসের গোলা, ওরে এমন দোয়া দিলে গুরু তুমি কাঁধে দিলে ঝোলা, ওরে গুরু গুরু বলে ডাকি গুরু রসের গোলা, এমন দোয়া দিলে গুরু তুমি কাঁধে দিলে ঝোলা, গুরু গুরু বলে ডাকি গুরু রসের গোলা, ওরে এমন দোয়া দিলে গুরু তুমি কাঁধে দিলে ঝোলা, আহা বক্কা ভাইয়ের দোহাজারি এ পর্যন্তই। এদেশে আওয়ামী লীগ যে ভারতের গোলাম ও সেবাদাস ছিল, ক্ষমতায় বসার আগ মুহূর্ত পর্যন্ত কেউ স্বপ্নেও ভাবেনি। মুক্তিযুদ্ধ চলাকালে তাজউদ্দিন সাহেবের 7 দফা চুক্তি ও শেখ মুজিবের 25 বছরের গোলামি চুক্তির আগে কেউ এসব বুঝতেই পারেনি। গোলামি ও সেবাদাসীর কর্ম কাকে বলে, গুরুকে সাথে নিয়ে শেখ মুজিবের শাসন ও শেখ হাসিনার শাসন বাস্তবে তা দেখিয়ে দিয়েছে। এদেশের স্বাধীন অস্তিত্ব ও উন্নতির কাঁধে গুরু শিষ্য ভিক্ষার ঝোলা তুলে দিয়েছেন। অধীন দাস ও করদ্রাজ্যের মর্যাদা গুরু আমাদেরকে দিয়েছেন। আমাদের দেশে একদল গোলাম আছে,
দাদা বাবুদের পদলেহনে মহা তৃপ্তি পায়। ঠাকুর বংশে দেহদানে স্বর্গসুখ অনুভব করে। ভারতীয়রা হিন্দুত্ববাদী আগ্রাসন ও বাংলাদেশের ঔপনিবেশিক শাসন ছিল পশ্চিম পাকিস্তানের শোষণ বঞ্চনার তুলনায় শতগুণ বিভীষিকাময়। এগুলো অনুভবের বিষয়। আপনারা যারা পুরনো মানুষ আছেন এটা অনুভব করতে পারবেন। এতদিনে ভাবুক বাংলাদেশিরা তা হাড়ে হাড়ে টের পেয়েছে। এদেশে ভারতের দখলদারিত্ব কায়েম হোক, এদেশে সাধারণ সচেতন মানুষ আর চায় না, তাদের শখ মিটে গেছে। 24-এর অর্ধসমাপ্ত বিপ্লব ছিল শেখ হাসিনার নির্ভেজাল গোলামি, দেশ লুটপাট ও করগ্রাহ্যের মর্যাদা অবসানের বিরুদ্ধে বিপ্লব ও স্বাধীনতা উদ্ধারের জন্য আত্মত্যাগ। কিন্তু এই অর্ধসমাপ্ত বিপ্লব তো সমাপ্ত হলো না, এর কি হবে? তাহলে হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী আধিপত্যবাদ থেকে কি এদেশ কখনো মুক্তি পাবে না? অন্য দলের কথা বাদ দিলাম, মুসলিম বিদ্বেষী বিজেপি সরকার ভারত এবং বাংলাদেশের মুসলমানদের বহিরাগত বলে পরিণামে ভারত ছাড়তে বাধ্য করবে। এটা আমার মনে বারবার ডাক দিয়ে বলে, এটা আমার মনের কথা, মনের ভিতরের কথা। এটা আমাদের শুধু স্বাধীনতা নয়, অস্তিত্বের সংকট। নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতার মসনদে বসবে তারা যদি জাতীয় অস্তিত্বের তুলনায় ক্ষমতাকে বড় করে দেখে, অতি প্রগতিশীল হয়ে ভারতীয় সুবিধার কাছে তারা যদি বিক্রি হয়ে যায়, তখন এদেশের স্বাধীন সত্তার কি হবে? এই বোধ 90% মুসলমানের মধ্যে কি আছে? এই বোধ থাকা কিন্তু আমাদের খুব জরুরি। এটা মনে মনে ভেবে দেখুন। নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় বসবে তাদের কিন্তু এটা বড় করে দেখতে হবে। না দেখলে তাদেরকে জনপ্রতিনিধি কতটুকু বলতে আমরা পারবো, এটা কিন্তু ভাবার বিষয়। জঙ্গিবাদী ও পাকিস্তানের পক্ষের শক্তি বনাম তথাকথিত প্রগতিশীল আদর্শ, এই বিভাজনের ধুয়ো তুলে ভারত কি ভবিষ্যতে আবারও এদের শাসন ও খবরদারি করতে পারবে? এটা আমার প্রশ্ন। আমাদের একটু দূরদর্শী হওয়া দরকার। স্বাধীন দেশের এ জনগোষ্ঠী নিজেদের ভুলে কৌটিল্য চাণক্য বুদ্ধির কাছে পরাভূত হয়ে যদি হিংসাপরায়ণ ও শোষক ভারতকে আবার প্রশ্রয় দেয়, তখন পরিণামে কি একদিন এদেশের মুসলিম জনগোষ্ঠী উদ্বাস্ত হয়ে রোহিঙ্গাদের মতো পোটলা কাঁথা বালিশ মাথায় বেঁধে, মাথায় করে নিয়ে, যা বলছি, জমির আল বেয়ে অন্য কোনো দেশে, হেথা নয় হোথা নয় অন্যখানে অন্য কোথাও আশ্রয় নিতে হবে না? এর নিশ্চয়তা কোথায়? ভারতের অত্যাচারে? এদেশের সবারই জানা উচিত, ভারত স্বাধীনতা যুদ্ধ শেষে এদেশ থেকে সৈন্য প্রত্যাহার করে যে ভুল করেছে, বিজেপি সরকার হলে কখনই তা করত না। ভবিষ্যতে কোনো সুযোগ এমনটি আবার এলে তারা এমন ভুল কিন্তু আর করবে না। শেখ মুজিব ও শেখ হাসিনার ওপর যে নিশ্চিত আস্থা ভারত সরকার রেখেছিল, এদেশে এমন কোনো নির্ভেজাল গোলাম আর একটিও খুঁজে পাওয়া যাবে না। এছাড়া পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে শক্তি মজ্জাগত মুসলিম বিদ্বেষ থেকে ভারতকে
নিবৃত্ত করতে পারবে। ভারতে আগ্রাসন ও হিন্দুত্ব উপনিবেশবাদী শোষণ থেকে দেশকে মুক্ত রাখার পরই দায়িত্ব চলে আসে এ জনগোষ্ঠীর ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধি, স্বকীয় সংস্কৃতি ও মূল্যবোধের অস্তিত্বশীল প্রাতিষ্ঠানিক ও সামাজিক শিক্ষা, অর্থনৈতিক উন্নতি ও জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধি, এগুলো নিরাপত্তার পরপরই চলে আসে। এখানেও এদেশের রাজনৈতিক দলের গঠনমূলক অবদান অনস্বীকার্য। সততা, ন্যায়নিষ্ঠা ও দেশের প্রতি দায়িত্বশীলতার আপোষহীন কোনো দলের নাম বিনা দ্বিধায় ও নিরপেক্ষভাবে উচ্চারণ করা কঠিন। যারা বাংলাদেশি সমস্ত জাতি গোষ্ঠীকে একই সুতার ডোরে বেঁধে দেশকে এগিয়ে নিয়ে যাবে। দুচোখওয়ালা দলের সংখ্যা কম। কোনো দল আছে তাদের ডান চোখ কানা, কারো বা বাম চোখ কানা, কেউ মুসলিম বিদ্বেষী, কেউ বা অতিশয় রক্ষণশীল, কারো বা জনসমর্থন গ্রহণযোগ্য মাত্রায় নেই। এটা আপনারা জানেন। এরা নির্দিষ্ট কয়েকটা ইস্যুতেও এক হতে জানে না। দেশের মঙ্গলের তুলনায় দল ও দলবাজি এদের কাছে প্রধান বিষয়, এদের কাছে বড় ফ্যাক্টর। রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা ভাবতে গেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে। বিগত 15 বছর ভারতকে সঙ্গে নিয়ে নির্ভেজাল আওয়ামীকরণের ফলে সরকারের প্রতিটা বিভাগের প্রতিটা পর্যায়ের দুর্নীতিবাজ আওয়ামী ভারতীয় এজেন্ট পদাধিষ্ঠিত হয়েছে। এরা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলে দিচ্ছে, প্রতিটা কাজে বাধা সৃষ্টি করছে, মন মতো কাজ করতে দিচ্ছে না, পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে শতেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিবর্তিত এহেন অবস্থায় সব রাজনৈতিক দলগুলো দেশ রক্ষায় ও সম্মিলিত উন্নয়নে এগিয়ে আসুক, এটা সাধারণ মানুষ আশা করে। বিএনপির সংগঠন দেশব্যাপী বিস্তৃত ও বেশ মজবুত, কিন্তু তাদের বিরুদ্ধে সদ্য গজানো অভিযোগগুলো তাদের শুভাকাঙ্ক্ষী অনেককেই কষ্টে ফেলেছে। নেতাকর্মীরা ক্ষমতায় বসার আগেই বিভিন্ন এলাকায় দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার দাপট প্রতিষ্ঠা করে চলেছে। ক্ষমতায় গেলে কি না জানি হয়, এইটাই আমাদের মধ্যে এখন ভয়। অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে পথে বসা ভগ্নদশা এ দেশের। অন্তর্বর্তী সরকারের সঙ্গীন অবস্থার দিকে না তাকিয়ে দেশ সংস্কার ও হাত তাড়াহুড়ো করে নির্বাচনের অস্বাভাবিক তাগিদ, ভারতের সুরে কথা বলা ও নির্বাচন নিয়ে অসম্মানজনক বিরূপ মন্তব্য করা, দলকণা নয় এমন লক্ষ্য জোড়া সাধারণ মানুষের চোখ কিন্তু এড়াতে পারছে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ এবং মূল্যবোধ থেকে সরে এসে অন্য কোনো পথে ভাবার অভিযোগও কিন্তু বাজারে ইতিমধ্যেই দলটির বিরুদ্ধে চাবুর হয়েছে। অনেক ছোট দলের নেতারা আছেন দেশমাতৃকার স্বার্থে বলিষ্ঠ কণ্ঠস্বর তাদের, আমরা বিভিন্ন জায়গায় এটা দেখি। তৃণমূল পর্যন্ত সংগঠন কিন্তু তাদের নেই। নতুন দল দেশপ্রেম, ত্যাগ ও উচ্ছলতায় পরিপূর্ণ। পরিপক্কতা ও অভিজ্ঞতার অভাব তো তাদের আছেই, এটা তো মেনেই নিতে হয়, স্বীকার করে আমাদের নিতে হবে। জামাত ইসলামের কথা বলছেন, রাজনীতিতে একটা শক্তি বটে, কিন্তু সাংগঠনিক শক্তি দুর্বল। জনসম্পৃক্ততা কম। অন্যান্য ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে
তা বৃহৎ শক্তি হতে পারে, এটা আমার মনে হয়, কিন্তু সম্ভাবনা কম। এর কারণ কি জানেন? আমাদের গ্রামাঞ্চল একটা কথা বলে, এক ঘর মে দো পীরের অবস্থান অনেকটাই অসম্ভব, এটাই মূল কারণ। আর ইসলামী দলগুলো শতদা বিভক্ত। তাছাড়া জামাত ইসলামী বাদে অন্যান্য ইসলামী দলগুলো শিক্ষা দীক্ষা, আধুনিক টেকনোলজি সমৃদ্ধ জ্ঞান বিজ্ঞান ও আধুনিক বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনায় দক্ষতায় কমজোরি, সহজ সরল, কোনো জটিলতা কুটিলতা, কোনো কুটিল বুদ্ধি এদের মধ্যে নাই। বড় জোর কি করতে পারে? ঢাল তলোয়ার সঙ্গে নিয়ে জোরসে স্লোগান হাঁকতে হেঁকে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের কি হবে? এটাও আমার প্রশ্ন, আপনারা ভেবে দেখুন। সার্বিক বিবেচনায় বর্তমান সঠিক পথটি তাই বেছে নেওয়া অনেক কঠিন। একটু ভুলেই ছাত্র জনতার অর্ধসমাপ্ত অমূল্য বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। আবার দেশ নতুনভাবে ঔপনিবেশিক শাসনের জাতাকলে পড়তে পারে। দেশে রাজনীতির নামে ব্যবসা লুটতরাজ অব্যাহত থাকতে পারে। তবে 15 বছরের আয়নাঘর নির্যাতন, গুম হত্যা, কোষাগার ব্যাংক লুটপাট, সীমাহীন দুর্নীতি, গণহত্যার বিচার সুষ্ঠুভাবে হতেই হবে। এই বিচার যদি সুষ্ঠুভাবে এখন না হয়, এটা ভবিষ্যতের উপর ছেড়ে দিলে এর সঠিক বিচার কতটুকু হবে এটা প্রশ্নে থেকে যায়, প্রত্যেকের মনেই থাকে। এটা সত্য, দেশের স্বার্থে কিছু দলের ছাড় দেওয়ার বিষয়টা এখন জড়িত। সেজন্য যথাযথ সংস্কার ও সংবিধান পরিবর্তনে পরিবর্তিত বাংলাদেশের রাজনীতিকদের জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও কোড অফ কন্ডাক্ট নির্ধারণে গণভোটের সাহায্য নেওয়াটাই নিষ্কণ্টক। তার কারণ একদল সামনে আসলো, আরেক দল পিছিয়ে গেল। মোনা যায় উজান তো ধোনা যায় ভাটি, এমনটি হলে খুব অসুবিধা। তো দেশ তো শুধু রাজনীতিবিদদের নয়, সাধারণ মানুষেরও দেশ। তাই সেখানে যে পরিবর্তনগুলো হয় গণভোটের মাধ্যমে যদি আমরা যাই, সেটাই নিষ্কণ্টক বলে আমি মনে করি। অনেকের সাথে এ নিয়ে আমি কথাও বলেছি। সাধারণ মানুষ যেহেতু মাস্টার সাহেব, বিভিন্ন পথে পথে চলি, বিভিন্ন লোকের মতামত নেই, নিজের কথাটা না বলে। তাদের বক্তব্য হলো, যদি আমরা অন্তর থেকে দেশের উন্নতি চাই, নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটিয়ে কমপক্ষে 3 টার্ম এদেশে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাটাই উত্তম। রাষ্ট্রপতি 14 দলীয় জোট বাদে সব রাজনৈতিক দলকে গুরুত্বানুযায়ী সঙ্গে নিয়ে জাতীয় সরকার আদলের পার্লামেন্ট গঠন করে দেশ পরিচালনার পরিকল্পনা করলে দেশের ভবিষ্যৎ মঙ্গল হতে বলে এদেশের অনেক দেশপ্রেমী সুধীজনের বিশ্বাস। কিন্তু বিশ্বাস করলেই তো হবে না, রাজনীতিবিদদের মনে কি আছে সেটাও আমাদের ভেবে দরকার। আজকের মতো এই প্রশ্নটা রেখেই আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।